হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? আমরা অনেক দিন ধরেই একটা বই নিয়ে কাজ করতেছিলাম এবং ফাইনালি বইটা আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, মানে কমপ্লিট। আমরা পাবলিশ করতে যাব। তো আপনারা সবাই জানতে চাইছেন এই বইয়ের ভিতরে কি আছে, কিভাবে কিনতে পারবো, প্রাইস কেমন, বা বইটা আদৌ আমার কাজে লাগবে কিনা, কী কী কন্টেন্ট আছে, কিভাবে সাজাইছি কন্টেন্টগুলো, সেইগুলো আসছে সবই। আমাকে সবাই একটু দ্রুত করে জানান আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং আপনি সঠিকভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। তাহলে আমি আজকের পুরো আলোচনাটা শুরু করব। সবাই শেষ পর্যন্ত থাকবেন। আমি শুরুতে দামটা বলে দিব, পরে আমি আলোচনায় যাব। ঠিক আছে, পুরো বইটার আলোচনা যাব। এটা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বইটা এখনও প্রেসে যায়নি, তবে প্রেসে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। যারা অর্ডার করবে শুধু তাদেরগুলোই আমরা প্রেসে দিব আপাতত। ঠিক আছে, সেটা হচ্ছে বইয়ের কভার ফটোটা একেবারে শুরুর দিকে যে থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং নামেই থাকবে, এই নামেই। এটা বইটা আমার নামেই হবে, যে হাবিব স্যারের বা হাবিব ভাইয়ের ফ্রি হ্যান্ড রাইটিং বই। এভাবে করে আপনারা কালেক্ট করতে পারবেন। আমি শুরুতে দামটা বলে দিব, পরে আমি আলোচনায় যাব। এভরিথিং ইজ ওকে, ভয়েস ক্লিয়ার, ওকে। সো নিচে আমি লিখছি নিজে নিজে ইংলিশ রাইটিং শেখার স্বয়ংসম্পূর্ণ বই। আমি বিশ্বাস করি যে এটা নিজে নিজেই আপনারা শিখতে পারবেন এই বইটা পড়লে। অ্যান্ড রিটেন বাই হাবিব রহমান। বইটি যাদের জন্য, এখানে আমি লিখে রাখছি, যদিও ছোট দেখা যাচ্ছে না, ইংলিশে যারা দুর্বল তাদের সবার জন্যই। তাছাড়া স্পেসিফিক্যালি আমি মেনশন করছি ষষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত যারা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের জন্য, একাডেমিক পড়াশোনা করেন, ইংলিশ ভার্সনে পড়াশোনা করতে হয়, এখানে রাইটিংটা ভালো থাকা লাগে। তারপর আইএলস ক্যান্ডিডেট, তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম বিসিএস ব্যাংকের যারা প্রিপারেশন নিচ্ছেন, ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে তাদের জন্য। তাছাড়া অন্যান্য জিনিস মেনশন করছি, ফ্রিল্যান্সার যারা আছে, চাকরিতে যারা কর্মরত আছেন, উদ্যোক্তা যারা ইংলিশ শিখতে চান, সবার জন্য কাজে লাগবে। এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে বইয়ে কি কি আলোচনা করছি, কিভাবে আলোচনা করছি, এই জিনিসটা হচ্ছে আমরা দেখব কি কি কন্টেন্ট আছে। ওকে, তো সবার আগে বলে নেই, বইটা প্রায় 350 পেজের কাছাকাছি হবে বইটা। তো এই বইটার প্রাইস হচ্ছে একেবারেই ফিক্স প্রাইস। তবে তবে যারা এই প্রথম ছাপানোতে অর্ডার করবেন তাদের জন্য বিশেষ একটা ছাড় আছে। ছাড়টার কথাও বলতেছি। বিশেষ ছাড় বলতে আমরা এই জায়গায় প্রফিট করবই না বললে চলে। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রমোট করার জন্য, বা আপনারা বইটা সহজে যাতে পৌঁছে এটাকে পড়তে পারেন এবং অন্যজনকে জানাইতে পারেন, সেই পার্সপেক্টিভ থেকে এটা আপনাদের একটা বিশেষ ছাড় থাকবে। আমি চেষ্টা করছি স্টুডেন্টদের রেঞ্জের মধ্যে রাখার জন্য, কিন্তু আপনারা সবাই জানেন কাগজ কলম হইতে শুরু করে কালির দাম সব কিছু অনেক বেশি। কিছুই করার নেই। অনেক আজকাল 500 টাকাও অনেক কঠিন, মানে 500 টাকায় অনেক কিছু পাওয়া অনেক কঠিন। আচ্ছা, সো বইটার দাম হচ্ছে ফিক্স প্রাইস 350 টাকা। শুরুতে দাম বলে নিলাম, ভিতরে কি আছে একটু পরে আলোচনা করতেছি। 350। তবে যারাই প্রথম ছাপানোতে অর্ডার করবেন, অর্থাৎ আমি আজকে একটা ডেট দিয়ে দেবো, এই ডেটের মধ্যে যারা অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্যই হচ্ছে 50 টাকা ছাড়, মানে 300 টাকা। এবং যেহেতু বইটা কুরিয়ার করা লাগবে, কুরিয়ার চার্জ আপনাদের দেয়া লাগবে। সেক্ষেত্রে ঢাকার ভিতরে যারা আছেন তাদের কুরিয়ার চার্জ অনেক কম লাগে, 50-60 টাকা সম্ভবত লাগে। কিন্তু ঢাকার বাইরে অনেক বেশি লাগে, 130 টাকা মতন লাগে। এই ক্ষেত্রে যেটা হইতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেলের যদি থাকেন, কয়েকজন মিলে যদি অর্ডার করেন তখন প্রাইসটা কমে যাবে। কারণ প্রথম একটা বইয়ের জন্য কুরিয়ার সার্ভিস 130, কিন্তু পরে 2টা 3টা 4টা 5টা করলে অনেক কম থাকে, তাই না? এটা আপনারা আরও ভালো বুঝবেন। সো বেসিক্যালি বইটা আমার এন্ড থেকে আপনাদের কাছে যাবে হচ্ছে 300 টাকায়। 300 টাকা দিয়ে আপনারা প্রথম ছাপানোতে, আপনারা প্রথম প্রিন্টিংয়ের অর্ডারে এটা নিতে পারবেন। নর্মালি বইটার প্রাইস সবসময় ফিক্স থাকবে এই এই এডিশনটাতে 350 টাকা। এবার আসি যে বইয়ে কি আছে, বিস্তারিত আলোচনা আসি। সবার আগে আমরা দেখব সূচিপত্রটা। সূচিপত্রটার ক্ষেত্রে আমি আগে একটা জিনিস বলে রাখি, আমি গতানুগতিক যেই আপনার গ্রামার ব্যাপারটা আছে, যেমন আমরা অনেক সময় কি করি, নাম ধরে ধরে ট্যাগ কোশ্চেন, ন্যারেশন, এই জিনিসগুলো নাম ধরে ধরে গ্রামার আলোচনা করি, কিন্তু আমি এটা না করে আমি শব্দ ধরে ধরে আলোচনা করছি। শব্দ ধরে মানে কি, আমরা যখন বাংলায় লিখি, ইংলিশে লিখি অথবা কথা বলি, তখন আমরা ধরেন ফর এক্সাম্পল কুড হ্যাভ দিয়ে আমরা বাক্য তৈরি করা লাগে। যেমন আমি এই কাজটা করতে পারতাম কিন্তু করি নাই, বা সরকার একটা কঠোর পদক্ষেপ নিতে পারতো কিন্তু নেয় নাই, এইটাকে আমরা নিতে পারতো, এটাকে আমরা কুড হ্যাভ দিয়ে বলি। তা আমরা কুড হ্যাভ দিয়েই বাক্য একটা টপিক আমরা এইভাবে করে বানাইছি। আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন,
শুরুতে আমাদের অবশ্যই টেন্স লাগবে। টেন্স কিভাবে আলোচনা করছি আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো। এখানে হচ্ছে টেন্স দিয়ে বাক্য তৈরি, তারপরে এই নেগেটিভ সেন্টেন্সগুলো আমরা না বোধক সেন্টেন্সগুলো যেভাবে তৈরি করি, কোয়েশ্চেন যেভাবে তৈরি করি, প্যাসিভ ভয়েস যেভাবে তৈরি করি, এটা হচ্ছে বেসিক আলোচনা। একটা বাক্য তৈরির জন্য এই আলোচনাগুলো লাগবেই, এগুলোই হচ্ছে মূল বাক্য। কিন্তু তারপরেতে বাক্য সুন্দর করা, ডিফারেন্ট বাক্য তোরা অ্যাডভান্স লেভেলের বাক্য তৈরি করার জন্য যেগুলো লাগে তারপর থেকে শুরু হয়েছে যে প্রিপোজিশনের পর থেকে এই যে ইফ দিয়ে বাক্য, মানে শর্তযুক্ত যে বাক্যগুলা, ওয়েদার ওর ইফ দিয়ে বাক্য, ডাব্লিউএস ওয়ার্ডগুলা, হোয়াট হুইচ ওয়েন এগুলা, তারপরে আরেকটা আছে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডগুলোর সাথে আরেকটা আছে হোয়াট এভার, ওয়েন এভার, হুইচ এভার, এভার দিয়ে যেগুলো হয় এগুলো কনজাংশন আকারে ব্যবহার করা হয় দুইটা বাক্যকে যুক্ত করার জন্য। এগুলো কিভাবে আমরা বাক্যে ব্যবহার করে বড় বাক্য তৈরি করতে পারি আলোচনা করছি। তার এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি। নট অনলি বাট অলসো, ইদারণ নিদারণ মিলে একটা চ্যাপ্টার। দো অল দো ভার্সেস ডেসপাইট ইনস্পাইট অফ দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করি। এভাবে এম টু ইস টু আর টু হ্যাভ টু হ্যাজ টু এভাবে করে, শুড হ্যাভ এই যে যেটা বললাম কুড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ, ইউজ টু, সাপোজ টু, নো, হাউ টু, এরকম করে আমরা টপিক ওয়াইজ সাজাইছি। অর্থাৎ দ্যাট মিনস কোনো চ্যাপ্টারে ভাগ করি নাই, আমি শব্দকে চ্যাপ্টার বানাইছি। হ্যাঁ, যেমন ধরেন ফ্রম থেকে টু, যেমন আমরা ফ্রম নোয়াখালী টু বরিশাল, ফ্রম ফ্রম চাইল্ডহুড টু মাই হোয়াট ক্যান আই সে, ধরেন আমার ইয়থ লাইফ, এরকম বোথ অ্যান্ড এবং টু টু আমরা অনেক সময় বলি না, এটা এত ভারী যে আমি আলগাইতে পারতেছি না, এটাকে আমরা টু টু দিয়ে বলি। সো এই তিনটা শব্দের আলোচনা মিলে একটা চ্যাপ্টার তৈরি হয়েছে, ঠিক আছে। সো মানে শব্দ নিয়ে মূলত আমরা তৈরি করছি। এইভাবে এখানে নামগুলো আছে, এইটার আপনারা তালিকা সূচির ইয়াটা পিডিএফ আকারে পেয়ে যাবেন যে কি কি আছে। সো সেখানে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, মানে পিডিএফ আকারে বলতে পেজে আমি এটা দিয়ে দিব একদিন দুই দিন পরে। হ্যাঁ, কিছু একটু ছোটোখাটো কাজ বাকি আছে, পৃষ্ঠানংগুলো বসাই নেই, পৃষ্ঠানঙ্গ বসাইলে হবে। এভাবে করে আলোচনা করার পর শেষের দিকে আমি যেটা করছি, ইম্পর্টেন্ট কিছু নোট দিছি, এটা 2 পেজে দিছি, আর একটু বাড়তে পারে আপনার ইম্পর্টেন্স নোটস। এটা কি কি লিখছি এটা জিনিস আলোচনা করব। তারপর পাংচুয়েশন মানে বিরাম চিহ্নের ব্যবহারগুলো বাক্যের মধ্যে কীভাবে থাকে, ক্যাচি ফ্রেজেস অর্থাৎ আমরা অনেক সময় বলি না মেক মিস্টেক, সি ডক্টর, টেক এক্সাম, এই ধরনের ক্যাচি যে ফ্রেজগুলো আছে এগুলা নর্মালি আমরা যে অন্য ফ্রেজ পুট অফ, পুট আউট, ফাস্ট এওয়ে এগুলো অ্যাড করি নাই, আমি জাস্ট একটু সচরাচর চোখে দেখি কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করা হয়। যেমন ডাক্তার দেখানোকে আমরা সি ডক্টর বলি, ভুল করাকে আমরা বলি মেক মিস্টেক, এক্সাম দেওয়াকে আমরা বলি টেক এক্সাম। এই ধরনের শব্দগুলোর কালেকশন মিলে ক্যাচি ফ্রেজেস। তারপরে একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি রাখছি, যেটা অনেক বড় একটা অংশ, সেটা হচ্ছে ডাউট সলভ। ডাউট সলভ বলতে আমাদের অনেক ডাউটস থাকে বিভিন্ন বিষয়ে। কি বিষয়ে ডাউট থাকে দেখেন, এখানে আমাদের দুইটা অ্যাকসেপ্ট আছে, বানান দুই রকম কিন্তু দুইটার ব্যবহার কেমন এরকম। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন এই জায়গায় দেখেন, কন্টিনিউয়াসলি আর কন্টিনিউয়ালি এরকম দুইটা শব্দ আছে। কন্টিনিউয়াসলি আর কন্টিনিউয়ালি দুইটাই হচ্ছে আপনার সব সময় চলতে থাকে এরকম, এন্ড দুইটার মধ্যে পার্থক্য কি, কীভাবে আমরা ব্যবহার করি, এই জিনিসটা হচ্ছে এখানে অ্যাড করছি। তারপর ধরেন ডে আফটার টুমোরো, ডে বিফোর ইয়াস্টারডে, আমি গুরুত্বপূর্ণগুলো দেখাই। যেমন এভরি 3 ধরনের আছে, এভরিডে একটা গ্যাপ দিয়ে, আবার এভরি আদার ডে, এরকম। তারপরে এখানে দেখেন 2 ধরনের ইটস আছে, ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে একটা, অ্যাপোস্ট্রফি ছাড়া একটা, কীভাবে ব্যবহার করি। মোস্ট ইম্পর্টেন্ট থিং দেখেন লাইকলি, আনলাইকলি, আনলাইক, এগুলোর মধ্যে আসলে পার্থক্য কী আমি এক্সাম্পল সহ আলোচনা করছি, আমি দেখাবো, একটু ওয়েট করুন আপনারা। ওকে, সো এইভাবে করে এখানে আছে, যেমন এখানে দেখেন সামটাইম, এই যে স্পেশালি, 2 ধরনের স্পেশালি আছে, একটা ই দিয়ে শুরু, একটা এস দিয়ে শুরু হয়, তাহলে দুইটার ব্যবহারে পার্থক্য কি এটা আলোচনা করছি। সামটাইমস 3 ধরনের আছে, একটা হচ্ছে সামটাইমস, আরেকটা সামটাইম স্পেস আছে মাঝখানে, আরেকটা হচ্ছে আপনার সামটাইম। আমি একটু একটা বড় করি আর একটু আপনারা বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন স্পেশালি 2 ধরনের আছে, এরকম যে গুরুত্বপূর্ণ যেমন সাচেস, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, এগুলোর মধ্যে পার্থক্য কি। টিল ভার্সেস আনটিল, আমরা টিল ব্যবহার করি, আনটিলও ব্যবহার করি, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডাউট সলভ করছি। স্টিল ভার্সেস ইয়েট, ইয়েট ভার্সেস অলরেডি, এগুলার পার্থক্যকে কীভাবে বাক্যে ব্যবহার করি এক্সাম্পল সহ ব্যাখ্যা করছি, আমি এখন দেখাবো। এবার আমরা, এটা হচ্ছে আমার তালিকা সূচি ছিল, তালিকা সূচি, এই ডাউট সলভের আন্ডারে এগুলো সবগুলা, হ্যাঁ ডাউট সলভের আন্ডারে এই সবগুলা।
আর এমনি বাকিগুলো তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে ইফ টু, ইনস্টিড অফ, ইনক্লুডিং, ডিউরিং, ইন টার্মস অফ, ইন অর্ডার টু ভার্সেস উইথ আ ভিউ টু, উইথ এন এম টু, তারপর দেখেন অ্যাজ এ রেজাল্ট, রেজাল্টিং, কনসিকুয়েন্টলি, দেয়ার ফোর, ইন এডিশন, তারপর হচ্ছে হাউএভার, আদারওয়াইজ, মিন হোয়াইল, নেভারথেলেস, হ্যাঁ, এগুলো আমরা কীভাবে ব্যবহার করি, ওয়ারেজ, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, এগুলো আমাদের রাইটিংয়ের মানকে অনেক বেশি স্ট্যান্ডার্ড করে। হ্যাঁ, যারা আইএলস দিবেন, ব্যাংক, বিসিএস, এগুলো অ্যাডভান্স লেভেলের রাইটিং লিখতে চান, এগুলো খুবই দরকার পড়ে। কিন্তু এগুলা আলাদা করে কিভাবে আসলে ব্যবহার হয় এইরকম আলোচনা আমি খুব কম জায়গায় পাই। এই জন্য আমি কি করছি, আমি কোনো টপিক ওয়াইজ, যেহেতু এটা রাইটিং, আমি ডিরেক্ট রাইটিংয়ে ঢুকছি যে আমি ওয়ারএসটা বাক্যে ব্যবহার করতে চাই, এটা কোন সিচুয়েশনে কীভাবে ব্যবহার করতে পারি এক্সাম্পল সহ আলোচনা করছি। ওকে, এই হচ্ছে তালিকা সূচি। আমি যাব হচ্ছে টেন্সে। প্রথম টেন্সে কি আলোচনা করছি, একটা টেন্স দিয়ে আমি একটু দেখাই। এই যে টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নর্মালি ব্যাখ্যা করছি যে টেন্স দ্বারা সচরাচর কি বোঝায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এর স্ট্রাকচারও দিয়ে দিছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জায়গায় দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দ্য গভর্নমেন্ট অফ আ ডেভেলপিং কান্ট্রি, আন্ডারলাইন করে লিখছি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট, ডিপেন্ডস অন অ্যাজ বাই এর যুক্ত হয়েছে। কারণ আমি এখন এগুলো দেওয়ার পরে এখন প্রথম হচ্ছে অ্যাজ বাই এস কেন হইলো, সব 5টা এক্সাম্পল দিছি এই জায়গায় দেখেন, 5টা এক্সাম্পল এভাবে বলে দিছি। এই যে ইকোনমিক অবজারভার্স, থার্ড পার্সন প্লুরাল নাম্বার সাবজেক্ট, তাহলে এখানে ফোরকাস্টের সাথে মেইন ভার্ব উইদাউট এস ব্যবহার হয় নাই, কারণ কি থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাবজেক্ট হওয়ার কারণে। এখন এই ব্যাপারটা আমি আসলে এই যে 5টা বাক্য উপরে দিলাম, এই 5টা বাক্যের বাংলা অনুবাদ আমি নিচে একসাথে দিয়ে দিছি, উপরের বাক্যগুলোর বাংলা অনুবাদ। খেয়াল করেন এই জায়গায় আমি ব্যাখ্যা করছি যে এইখানে এসে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এই যে এইদিকে আছে এস বা ইয়েস যুক্ত করতে হয়, ছোট করে নোট দিয়ে দিছি আর কি। এক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ছাড়া অন্যান্য সকল সাবজেক্ট ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন পুরো নাম্বারের সাথে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এখন আপনাদের তো কনফিউশন থাকতে পারে যে আপনার সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার বা থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এগুলো কি, এই পার্সোনাল আইডেন্টিফিকেশন একটু পরে আমি দিয়ে দিছি অল্প করে। এইখানে সবচেয়ে ভালো জিনিস যেটা করছি, আপনাদের ভোকাবুলারির জন্য আলাদা বই পড়া লাগবে না, আমি এভাবে করে বইটা লেখার চেষ্টা করছি। কিভাবে দেখেন, প্রনাউন অ্যাজ আ সাবজেক্ট হি শি, এখন এই প্রনাউনটা এখানে আসলো, ধরেন হি শির সাথে কি হবে, ডেভেলপ না হয়ে ডেভেলপস হয়েছে, এবং এটার অর্থ হচ্ছে বিকশিত করে। হ্যাঁ, করে যায়, খায়, সে বিকশিত করে, এটা যেভাবেই হয়েছে, এটা যদি আই থাকতো, আই ডেভেলপ, তাহলে আমি বিকশিত করি লিখতাম। এভাবে করেই সাজাইছি আমি, একটু দেখাচ্ছি। যেমন ইট মনিটরস, এটা তদারকি করে। তারপর সে নাউন যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, যেমন প্রেসিডেন্ট ইমপ্লিমেন্টস, বাস্তবায়ন করে। ফাইন্যান্সিয়াল অবজারভার সাজেস্ট, ফাইন্যান্সিয়াল অবজারভার যিনি, উনি সাজেস্ট করে, পরামর্শ দেয়। রিসার্চার ডিসকভারিজ, আমরা ওই যে সব এস বাই এর যুক্ত করে ব্যবহার করছি। ওকে, ত্বরান্বিত করে, অ্যাক্সিলারেট, প্রমিস, কোলাবোরেট। আপনার আর ভার্ব মুখস্থ করা লাগবে না বা শব্দ মুখস্থ করা লাগবে না, এই পুরো বই পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে। কীভাবে আমি বলতেছি, আরও ব্যাপার আছে। তারপর দেখেন যে নাউন বা প্রনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, ভার্বের সাথে অ্যাজ বাই জাস্ট ব্যবহৃত হয় না, একটু কিছু ব্যবহৃত হয়, জাস্ট স্যাম্পল হিসেবে কিছু দিছি। এই যে আমি বললাম সিঙ্গুলার নাম্বার, এই যে সিঙ্গুলার প্রেসিডেন্ট, ফাইন্যান্সিয়াল অবজারভার, রিসার্চার। এখন এখানে দেখেন প্রনাউন অ্যাজ আ সাবজেক্ট দেই, ইলাস্ট্রেট, তাহলে তারা কি করে, চিত্রিত করে, মানে বর্ণনা করে। আই ডিস্ট্রিবিউট, বিতরণ, আমি বিতরণ করি। দেখেন আই হওয়াতে অর্থটা ডিস্ট্রিবিউট ব্যবহার করে বিতরণ করি হয়েছে। ইউ অ্যাডভাইস, পরামর্শ দাও, তুমি পরামর্শ দাও, বা আপনি ব্যবহারে আমরা দিন ব্যবহার করবো আর কি। তারপর দেখেন নাউন এজ আ সাবজেক্ট, অন্টারপ্রেনার্স প্লুরাল ফর্মে ব্যবহার হয়েছে, এখানে এসে ইমপ্লিমেন্ট ব্যবহার করছি আমরা, ইমপ্লিমেন্টস হয় নাই। এভাবে করে লিস্ট দিছে এটার, এই দেখেন লিস্ট দিছে। তারপরে এখানে যেটা ওই পার্সন আইডেন্টিফিকেশানে না, বাক্য যেভাবে শেষ হয় আমাদের এই ইয়াগুলাতে, এই টেন্সে আমাদের বাক্য বা কথাটা কিভাবে শেষ হয়, ফার্স্ট পার্সন হলে আমি সমর্থন করি, করি হলে অ্যাডভোকেট, সমর্থন করো বা করুন অ্যাডভোকেট, সমর্থন করে বা করেন অ্যাডভোকেটস, সে সমর্থন করে, এই যে সে সমর্থন করে অ্যাডভোকেটস। এরকম করে কন্ডাক্ট, অ্যানালাইজ, সাজেস্ট, এরকম বক্স দিছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা টেন্সের ব্যবহার। এখানে পার্সন আইডেন্টিফিকেশন ব্যাপারটা বলে দিয়েছি, পার্সন 3 প্রকার। এখন পার্সনগুলো মানে কি, কিছু প্রনাউনকে ফার্স্ট পার্সন বলা হয়, যেমন আই, মি, মাই, মাইন, উই, আওয়ার, আস।
সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর সেলফ, থার্ড পার্সন বলে দিছি। এটা জাস্ট গ্রামারের একটা অংশ ছোট্ট করে দিছি, কারণ পার্সনটা না চিনলে তো আপনি আলোচনাটা বুঝবেন না, এই কারণে। মোস্ট ভাইটাল পার্ট যেটা, আমি এক্সাম্পল দিছি অনেক বেশি, সব টপিকের মধ্যে 5টা 7টা করে এক্সাম্পল দিছি। এবং একটু খেয়াল করেন, এখানে এক্সাম্পল আগে বাংলা দিছি, আরও কিছু উদাহরণ বাংলা টু ইংলিশ উদাহরণ দিলাম। দেওয়ার পরে এই উদাহরণগুলোর মধ্যে যে ভোকাবুলারিগুলো আছে, একটু সবাই মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা লক্ষ্য করেন। উপরের বাক্যগুলো থেকে শব্দার্থ, এবং কিভাবে শব্দার্থ দিছি, শব্দটা দিছি ইনভেস্ট, এটার উচ্চারণটা সাথে দিয়ে দিছি, এবং বাংলাটা দিছি। সো এই বইয়ে আলাদা করে আমি ভোকাবুলারি লিস্ট দেই নাই, যে 500 ভার্বের লিস্ট, অ্যাডভার্ব লিস্ট, কারণ বই অনেক অযথা বড় হয়ে যায়, এবং আমি এভাবে মুখস্থ করা বিশ্বাস করি না। আপনি এখান থেকে বাক্যটা দেখবেন, দেখেন আমি আপনাকে দেখাই। এই যে গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি ইনভেস্ট ইন ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস টু মেক দ্য ইকোনমি ডাইনামিক। তাহলে আমাদের এখানে ইনভেস্ট শব্দটা লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ডাইনামিকটা লাগবে। তাহলে এগুলার অর্থগুলা এখানে আমি দিছি, দেখেন শব্দগুলার। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এই যে উচ্চারণ সহ অবকাঠামো প্রকল্প, হ্যাঁ। তারপরে দেখেন যে এই জায়গায় আছে যে ডিপ্লোম্যাটিক রিলেশন, কূটনৈতিক সম্পর্ক, ডাইনামিক গতিশীল, ইকোনমি মানে অর্থনীতি, পাশে উচ্চারণ সহ। এরকম সবগুলার দেখেন, একটু আগে আমি বাংলা টু ইংলিশ দিছি, হ্যাঁ, এখন আমি ইংলিশ টু বাংলা দিছি। দেখেন আরও কিছু উদাহরণ ইংলিশ টু বাংলা। এটা হচ্ছে শুধু টেন্সের ক্ষেত্রে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ দিছি, অন্য ক্ষেত্রে ইংলিশ টু বাংলা সব দিছি, কিন্তু ভোকাবুলারির প্রসেসটা সব এই। এখন এগুলা থেকে আবার এখানে আরও কিছু শব্দার্থ, এই যে শব্দার্থ, ঠিক আছে। সো প্রত্যেকটা টেন্স, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস শুরু হয়েছে, প্রত্যেকটা টেন্স এই ধাঁচে দিছি। কী কী দিছি আরেকবার বলি। প্রথমে দিছি আমি ব্যবহার, মানে এটা আসলে ব্যাপারটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা এই যে টেন্স দ্বারা কোনো কাজ সচরাচর, এটা নর্মাল কথা, এটা মূল জিনিস না রাইটিংয়ের ক্ষেত্রে। আমরা এটা একটা স্ট্রাকচার দিছি, তবে এখানে আমরা যেটা করছি এক্সাম্পলগুলো আইডেন্টিফাই করে দিছি একেবারে ধরে ধরে। এই এক্সাম্পলগুলোর বাংলা অনুবাদ দিছি, বাংলা অনুবাদ দিছি, তারপরে ব্যাখ্যা করছি। আপনি যে একটা বাক্য তৈরি করলেন, উপরে বাক্য তৈরি করলাম, কোন ধারায় তৈরি হয়েছে এটাকে এখানে জাস্ট 2টা বুলেট পয়েন্ট দিয়ে নোট করে দিছি। তারপর এখানে বলছি যে সকল নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্বের সাথে এস বেস যুক্ত ব্যবহৃত হয়। এখন এগুলা কি শেষ না? আমি প্রোনাউনের মধ্যে তো শেষই, প্রোনাউন আর থাকে না, কিন্তু নাউনের মধ্যে তো এগুলো শেষ না। পৃথিবীতে নাউনের অভাব নাই। আমি স্যাম্পল হিসেবে কিছু নাউন দিয়ে দিছি, এই জায়গায় স্যাম্পল হিসেবে আরও কিছু নাউন আছে। ওইখানে দেখেন আপনি এখানে কিভাবে কত কিছু শিখতে পারেন। এখানে প্রেসিডেন্ট বলছি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলছি, রিসার্চার বলছি, ইঞ্জিনিয়ার বলছি, গভর্নমেন্ট বলছি, পলিটিক্যাল ইকোনমিক্স বলছি, অর্থনীতিবিদ। এখানে আবার আইসা নাউনগুলো চেঞ্জ করছি, ওই আগের নাউনগুলোকে প্লুরাল করে দেই না। যেমন রিসার্চারকে রিসার্চার্স বলি নাই, আমি লিখছি অন্টারপ্রেনার, পলিটিশিয়ান, হ্যাঁ। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারও দিছি, কিছু এক্সট্রা ওইখান থেকেও যুক্ত করছি, যে ডায়াগ্রামস, ইঞ্জিনিয়ার্স, এরকম। সো যেটা হয়েছে, আপনি এখানে অটোমেটিক্যালি ভোকাবুলারি অনেক শিখে ফেলবেন। এটা হচ্ছে টেন্সের আলোচনাটা। এটা তো নর্মাল আলোচনা, আমরা টেন্স সব বইয়ে পাই, তারপরে আমি কিভাবে ডিফারেন্ট করার চেষ্টা করছি এটা বললাম। এখন আসি যে এখান থেকে একটা টপিকে যাই, ধরেন আমি র্যান্ডম একটা টপিক, নট অনলি বাট অলসোতে যাই, ফর এক্সাম্পল নট অনলি বাট অলসোতে যাই। আচ্ছা, কোথায় আছি? এখনো টেন্সেই আছি আমরা। প্রেপোজিশন, এই যে নট অনলি বাট অলসো, এখানে খেয়াল করেন আমি কি করছি। এই হচ্ছে আমার টপিকটা শুরু, নট অনলি বাট অলসো। এটা অন্য পেজে পড়ে গেছে, আমরা ঠিক করব। এখানে ব্যবহার কি, এটার কিভাবে ব্যবহার হয় ব্যাখ্যা করছি। আমি একটু দেখাই আর একটু বড় করি, যে নট অনলি বাট অলসো কেবল এটি নয় সেটিও বোঝাতে ব্যবহৃত হয় বা ব্যবহার হয়। এর ব্যবহার দুটি সম্পর্কিত ধারণা বা উপাদান যুক্ত করতে, বিপরীত বোঝাতে, জোর দেওয়ার জন্য, তালিকা বা তুলনা করতে এবং বিভিন্ন অংশের শব্দগুলোকে একত্রিত করতে ব্যবহার হয়। নট অনলি ও বাট অলসো এই দুটির পর দুটি নাউন অথবা ভার্ব অথবা পুরো দুটি বাক্য অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এবং অবশ্যই একই রকম হতে হবে। অর্থাৎ নট অনলির পরে নাউন হইলে বাট অনলির পরেও নাউন হবে। এটা হচ্ছে ব্যাখ্যা করছি। এখন আপনার কাজ কি, আপনি এটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। এই যে যেমন দিয়ে, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ভেরি হাম্বল, অর্থ দিয়ে দিছি সে কেবল বুদ্ধিমান নয় এবং বরং খুবই নম্র, এরকম। বরং শব্দটা লাগবে না, এটা সে কেবল বুদ্ধিমান নয়, খুব নম্র, মানে অনেক বেশি নম্র, এটা বোঝানোর জন্য।
এই বাক্যে এবার ব্যাখ্যা করছি আমি এই বাক্যটাকে, এরকম এই প্রসেসে সবগুলো এইভাবে করছি। এই বাক্যে নট অনলি বা অলসো ব্যবহৃত হচ্ছে একজন ব্যক্তির দুটি গুণকে যুক্ত করতে। প্রথম অ্যাডজেটিভ মানে গুণ হচ্ছে ইন্টেলিজেন্ট, যেটা বুদ্ধিমান, নট অনলির অংশের পরে, এবং দ্বিতীয় অ্যাডজেটিভ গুণ হলো হাম্বল, বাট অলসো অংশের পরে। তাহলে আমার নট অনলি দিয়ে একটা শুধুমাত্র ইন্টেলিজেন্ট না, বাট অলসো ভেরি হাম্বল, এই দুইটাকে যুক্ত করার জন্য, দুইটা জিনিস যুক্ত করার জন্য আমরা মূলত নট অনলি বাট অলসো ব্যবহার করি। দেখেন আমি এখানে বলছিলাম যুক্ত করতে, দুটি সম্পর্কিত ধারণা বা উপাদান যুক্ত করতে, এবং অর্থটা কি হয়, কেবল এটি নয় সেটিও, এরকম বোঝানোর জন্য। তাহলে ব্যবহার, যেমন, ব্যাখ্যা। এবার আছে আরও কিছু উদাহরণ। উপর তো একটা উদাহরণ দেখলেন, এবার আমরা আরও কিছু উদাহরণ দেখব। এই জায়গায় আমরা অনেকগুলো উদাহরণ দিছি, সবগুলো উদাহরণে বাংলা অর্থ আছে শি ইজ নট অনলি অ্যান এক্সেলেন্ট কুক বাট অলসো এ স্কিল্ড বেকার। সে কেবল অসাধারণ রাঁধুনি নয়, বরং দক্ষ বেকারও। বেকার মানে যে ইয়া বানায় আর কি। আচ্ছা, এবার দেখেন এইভাবে করে আমি এক্সাম্পল দিছি, দেওয়ার পরে যেগুলোর একটু কনফিউশন থাকে সেগুলোর নোট আকারেও দিয়েছি। কিভাবে দিয়েছি দেখেন, এখানে আমি একটা নোট ব্যবহার করছি এই টপিকটাতে। নোট, ইংলিশ গ্রামার অনুসারে কোনো বাক্যের নেগেটিভ শব্দ দিয়ে শুরু হলে ওই নেগেটিভের পরে এবং সাবজেক্টের আগে অক্সিলারি আনতে হয়। এই নিয়মটি ইংলিশ গ্রামারে ইনভার্সন বলে। অর্থাৎ আমি কেন এটা বললাম, কারণ এখানে কিছু এক্সাম্পল খেয়াল করেন। কোনো বাক্য যদি নেগেটিভ দিয়ে শুরু হয়, দেখেন এই বাক্যটা নট অনলি দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, এবং এটার পরে দেখেন পুরো একটা বাক্য আছে, এই যে স্ট্রম, কজ, ড্যামেজ, এটা একটা, বাট অলসোর পরে পুরো একটা বাক্য আছে। তো এই যে নট অনলির পরে দিয়ে যে বাক্যটা শুরু হইল, দেখেন আমার স্টর্ম শব্দটার আগে কী ব্যবহার হয়েছে, অক্সিলারি ভার্বটা নিয়ে আসছি আমি। এটা আমরা নেভার, অনলি, তারপরে স্ক্যার্সলি এরকম ক্ষেত্রেও সবসময় হয়। এটা আমি ইয়া করে দিছি। তারপর বইটা আরেকটু যখন আমি রিভাইজ দিব আগামীকালকে, তখন খুঁটিনাটি আরও বিষয় একটু চেঞ্জ করবো, যেখানে আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটা অ্যাড করে দিব। আমার সাথে কারা কারা আছে একটু আমি দেখি আগে। বইয়ের কাগজের মান দিয়েন, প্রয়োজনীয় দাম একটু বাড়িয়ে দিন, তবু কাগজের ভালো দেন স্যার। ফ্রি হ্যান্ড রাইটিং কোথায় তো দেখলাম না, ফ্রি হ্যান্ড রাইটিং কোথাও তো দেখলাম না, ফ্রি হ্যান্ড রাইটিং কোথাও দেখলাম না বলতে কি? সাদমান শুভ, আপনার কথা বুঝি নাই, ফ্রি হ্যান্ড রাইটিং কোথাও তো দেখলাম না মানে কি, আমি বুঝি নাই ব্যাপারটা। আচ্ছা, সো তাহলে কিভাবে আলোচনা করছি, যে নট অনলি টপিকটা ধরে এটা আমরা ব্যবহার কোথায় কিভাবে ব্যবহার করে আলোচনা করছি, উদাহরণ দিছি, উদাহরণটা ব্যাখ্যা করছি, এবং আরও কিছু উদাহরণ দিছি। যদি এই ব্যাখ্যার মধ্যে বা উদাহরণের মধ্যে কোনো কনফিউশন থাকে, ছোট্ট করে একটা নোট দিয়ে দিছি। সবগুলোর মধ্যে নোট নাই, কোনোগুলোর মধ্যে আছে, কোনোগুলো নাই, যেটা দরকার হয়েছে। তারপরে এই যে উপরে বাক্যগুলো দিলাম, সেই বাক্যগুলোর এক্সাম্পল দিছি। এই বাক্যগুলোর শব্দার্থগুলো উচ্চারণ সহ অর্থ সহ আমি দিয়ে দিছি। যে কুক মানে হচ্ছে রাঁধুনি, কুক মানে রাঁধুনি, প্রেজেন্টেশন উপস্থাপনা, ভিজুয়ালি চাক্ষুষ, এপিলিং আকর্ষণীয়, হাইলি অত্যন্ত, এইভাবে করে শব্দার্থ দিয়ে দিছি। ওকে, সো এটা তো গেল। ধরুন আমি আরও একটা দেখি, ফর এক্সাম্পল ডাউট সলভে যাই, যে ডাউট সলভের ব্যাখ্যাগুলো কীভাবে হয়েছে। এই যে এখানে হচ্ছে ডাউট সলভগুলা, সব বইয়ের একেবারে শেষে দিছি আমি ডাউট সলভগুলা। এই যে আমরা নাম্বার অফ, দা নাম্বার অফ ব্যবহার করি, হ্যাঁ খেয়াল করেন, নাম্বার অফ ভার্সেস দা নাম্বার অফ, এই দুইটার মধ্যে পার্থক্য কী, এটা কখন ব্যবহার হয়, কোন অর্থে ব্যবহার করা হয়, ব্যবহার করছি। ব্যবহার হচ্ছে নাম্বার অফ মানে অনেকগুলো বা কিছু সংখ্যক। সাধারণত এটি অনেক ব্যক্তি বা বস্তুর একদল বা একাধিক পরিমাণকে বোঝাতে ব্যবহৃত হয়। আর নাম্বার অফের পরে প্লুরাল নাউন ব্যবহার করা হয়, এবং ভার্বও প্লুরাল আকারে থাকে, কারণ এটি একাধিক ব্যক্তি বা বস্তুর কথা বলে। আমরা জানি আপনারা স্ট্রাকচার পড়ে পড়ে অভ্যস্ত, আপনাদের স্ট্রাকচারে ফোকাস না করার আগে আমি বেশিরভাগ যেগুলো স্ট্রাকচার না দিয়ে পারা যায় সেগুলোকে স্ট্রাকচার ছাড়াই হচ্ছে কথায় ব্যবহার করছি, যাতে করে আপনার স্ট্রাকচারে ফোকাস না, আপনি এক্সাম্পলে বেশি ফোকাস করেন। এবং এই জন্য প্রত্যেকটার মধ্যে এক্সাম্পল দিছি প্রচুর। দেখেন, যেমন নাম্বার অফ স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন দ্য সায়েন্স ফেয়ার, তাহলে বাক্যটিতে বোঝাচ্ছে বেশ কিছু শিক্ষার্থী বিজ্ঞান মেলায় অংশ নিয়েছিল, সেখানে নাম্বার অফ ব্যবহার হয়েছে। এটি প্রকাশ করেছে উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু নির্দিষ্ট নয়। আর নাম্বার অফের প্লুরাল নাউন স্টুডেন্ট হয়েছে, স্টুডেন্টস, আর নাম্বার অফের পরে প্লুরাল নাউন স্টুডেন্টস হয়েছে। ভার্ব যেহেতু এখানে আর প্লুরালের ব্যাপার নাই, অতীতকালে ব্যবহারে তার প্লুরালের কিছু নাই, এই জন্য এটার কিছুই মেনশন করি নাই।
এবং পরে কি করছি, আরও কিছু উদাহরণ দিয়ে এটাকে ব্যাখ্যা করছি, তারপরে দা নাম্বার অফ ব্যাখ্যা করছি। এখানে এটা ডাউট সলভ সবগুলো এইভাবে আলোচনা করিনি, ডাউট সলভের কিছু কিছু আলোচনা কিভাবে আছে আমি দেখাচ্ছি। ধরুন আমি কন্টিনিউয়াসলি এটাতে যাই, ওকে একটু খেয়াল করেন। হ্যাঁ আমরা কাছাকাছি চলে আসছি। কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়ালি এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ওটা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট তাই একটু দেখাচ্ছি। এই যে ইফেক্ট আর এফেক্টের মধ্যে পার্থক্য আমাদের কি হয়, কনফিউশন থাকে, এই কনফিউশনটা আমি এখানে ক্লিয়ার করছি। ঠিক আছে, ডাউট সলভের সবগুলো একটা মেথড তো দেখালাম, আরেকটা মেথডে কিভাবে ডাউট সলভটা আমি ক্লিয়ার করছি সেটা দেখাবো এখন। সি এর সিরিয়াল কোথায় আসতেছে, একটু ওয়েট, হ্যাঁ চলে আসছে। এই যে দেখেন কন্টিনিউয়াসলি আর কন্টিনিউয়ালি। কন্টিনিউয়াসলি মানে একটা না, বিরতিহীনভাবে চলতে থাকা। যখন কোনো ক্রিয়া মানে কাজ, আমি এই শব্দগুলো চেঞ্জ করে দিব আজ আগামীকালকের মধ্যেই, অবস্থা একটা না চলতে থাকে এবং এর মধ্যে কোনো বিরতি নেই। অপরদিকে কন্টিনিউয়ালি অর্থ হচ্ছে প্রায়শই, নিয়মিতভাবে, মাঝে মাঝে বিরতি থাকে, যখন কিছু সময় সময় ঘটে কিন্তু মাঝে মাঝে বিরতি থাকতে পারে। এটির ক্রিয়ার পুনরাবৃত্তি বোঝায়, মানে কাজের পুনরাবৃত্তি। অর্থাৎ আমরা দেখবেন কোনো বাচ্চা আছে একটা না কাঁদতেছে, কোনো থাম নাই, কোনো বাবা দেখবেন একটু থেমে থেমে একটু কাঁদতেছে, একটু থামছে, থাইমা কিছু একটা করতে হঠাৎ করে তার মনে হয়েছে সে কাঁদতেছে, সে আবার বলছে, এটা হচ্ছে থেমে থেমে কান্না করা। ওইটাকে আমরা ব্যবহার করি কন্টিনিউয়ালি দিয়ে, এই যে বিরতি থাকে, মাঝে মাঝে বিরতি থাকে। এক্সাম্পল কি দিছি সে একটু একটু দেখেন। কন্টিনিউয়াসলি নিরবিচ্ছিন্নভাবে, দ্য মেশিন রানস কন্টিনিউয়াসলি ফর 8 আওয়ার্স আ ডে, মেশিনটি প্রতিদিন 8 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চলে। আর পুনঃপুনভাবে মানে বিরতি সহ, কন্টিনিউয়ালি, দ্য ফোন র্যাং কন্টিনিউয়ালি থ্রু আউট দ্য মিটিং, পুরো মিটিংয়ের সময় ফোনটি পুনঃপুনভাবে বাজছিল, মানে একটু পরপরই বাজতেছিল, একবার বাজছে কল আসছে একবার, আবার তো কল বন্ধ হয়েছে আবার বাজতেছে। তাহলে কন্টিনিউয়ালি আর কন্টিনিউয়াসলি কীভাবে ব্যবহার করি, এইভাবে করে আমি ডাউট সলভের ক্লাসটাতে ডাউট সলভ করছি। এবার দেখেন ক্যাচি ফ্রেজে কি করছি। ক্যাচি ফ্রেজ, এই যে এখানে যে জিনিসটা করছি, এই যে কিপ ফোকাস, কিপ কাম, শান্ত থাকা, হ্যাঁ, ইটস ইম্পর্টেন্ট টু কিপ কাম ডিউরিং স্ট্রেসফুল সিচুয়েশন, চাপের মুহূর্তে শান্ত থাকা গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডগুলোকে আমি মূলত ক্যাচি ফ্রেজ আকারে ব্যবহার করছি। গিভ প্রেজেন্টেশন, উপস্থাপনা দেওয়া, গিভ অ্যাটেনশন, হ্যাঁ, এইগুলো যেগুলো আমরা সবসময় আমাদের চারপাশে থাকে ব্যবহার করি, ওইগুলোর ক্ষেত্রে বলছি আমি। এক্সপ্রেস অপিনিয়ন, মতামত দেওয়াকে আমরা বলি এক্সপ্রেস অপিনিয়ন, আমি মতামত প্রকাশ করা। এক্সপ্রেস ফিলিং, মনের কথা প্রকাশ করা, এরকম। ঠিক আছে, এই যে ক্রিয়েট হারমোনি, সাদৃশ্য তৈরি করা বা মতনৈক্য তৈরি করা। ভোট দেওয়াকে বলি কাস্ট ভোট। ওকে, আমরা দেখবেন এখানে আরেকটা দিয়েছি, কোনো কিছু যদি হুমকি তৈরি করে আমরা ক্রিয়েট থ্রেট বলি না, আমরা বলি ফোর্স থ্রেট, এটাও এখানে যুক্ত করছি। ফোর্স থ্রেট, থ্রেট। কনক্লুশনের ক্ষেত্রে দেখেন ড্র কনক্লুশন, সিদ্ধান্ত টানাকে ড্র কনক্লুশন বলি। এই শব্দগুলো মূলত আমি ক্যাচি ফ্রেজে হচ্ছে যুক্ত করছি। ক্যাচি ফ্রেজে ফ্রেজাল ভার্ব, ফ্রেজ ইডিয়মস না, নর্মালি আমরা সাধারণত যে ভার্ব দিয়ে কথাগুলো দেখি একটু ডিফারেন্ট। হ্যাঁ, ভুল করাকে বলে মেক মিস্টেক, ডাক্তার দেখানো গেলে কি সি আ ডক্টর, এরকম। তো তাহলে মোটামুটি একটা আইডিয়া নিশ্চয়ই দিতে পারছি। আমি এটার ইয়াতে যাই, সূচিতে আবার যাই। এই হচ্ছে সূচি, নাম আছে দেখেন সুন আফটার, অ্যাজ সুন এস, এগুলো আমরা কখন কীভাবে ব্যবহার করি ওইখানে বিস্তারিত আছে এভাবে করে। যদি এখানে নামগুলো ইংলিশে, কিন্তু ভিতরে আমি ধরে ধরে এটার অর্থ কী, কীভাবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার করা হয়, এক্সাম্পল, ব্যাখ্যা, আরও এক্সাম্পল, ওই এক্সাম্পলগুলার ওই এক্সাম্পলগুলোর মধ্যে যে ভোকাবুলারিগুলো ওগুলো উচ্চারণ এবং অর্থ সহ দিয়ে দিছি। এইভাবে করে আমি মূলত টপিকগুলো আলোচনা করছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাইতে পারেন। ইট কি, ইট এবং দেয়ার বাক্যে ব্যবহার হয়, এটাও ব্যবহার করছি তো।
হ্যাঁ, এই যে দেখেন সাবজেক্ট হিসেবে ইটার দেয়ার কিভাবে ব্যবহার করে, আবার ভার্বও যেভাবে বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি আমরা, এগুলা করে এইভাবে করে আমি বইটা হচ্ছে তৈরি করছি আর কি। বইয়ের মান ভালো রাখেন, দাম বেশি হইলেও, দাম নিয়ে 250 টাকা বইয়ের দাম রাখতে বলে আপনি বুঝেন না বইয়ের মান কিভাবে ভালো করবো, তাও চেষ্টা করব পেজের মান ভালো রাখার জন্য। দাম দিতে চায় না কিন্তু বাজারে কাগজের দাম দেখলে, আচ্ছা যাই হোক। সো আপনাদের আশা করি বইটি অনেক ভালো হবে। হ্যাঁ, আমারও আশা সর্বোচ্চ ভালো হবে। এবং ভাই সেরা, কবে থেকে অর্ডার করা যাবে? লং সেন্টেন্স লেখার নিয়ম আছে? লং সেন্টেন্স লেখার নিয়ম তো এগুলাই, লং সেন্টেন্স। আর নিয়ম কি? লং সেন্টেন্স বানানোর জন্য আপনার কি লাগে? ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে 2টা বাক্য তৈরি করা লাগে। তাহলে 2টা বাক্য আমি কিভাবে তৈরি করব? প্রথম কথা, ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে, ওয়েন, উইচ দিয়ে, এগুলো আলোচনা করছি। দো অল দু দিয়ে 2টা বাক্য একসাথে যুক্ত করতে হয়। তাহলে দো অল দুর ব্যবহারটা কি, ওইটা আলোচনা করছি, ওইটাই তো লং সেন্টেন্স, তাই না ব্যাপারটা? তারপর হচ্ছে ও প্রাইস কত, কবে থেকে অর্ডার করা যাবে, বলতেছি, এখনই বলতেছি। আচ্ছা, ও ইয়াস, একটা চ্যাপ্টার আছে এরকম যে ইম্পর্টেন্ট নোট। আমি একটু শেষের দিকে যাই। ভাই সেরা, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আসেন, কোথায় আছি আমরা এখানে? আচ্ছা, আরও পরে দেখেন, আমি এখানে যে এক্সাম্পল অ্যাড করছি, কোনো যদু মধু কদু এর এক্সাম্পল অ্যাড করি নাই। আপনার রাইটিংয়ে কাজে লাগবে এমন, আপনি জাস্ট এক্সাম্পলগুলো দেখলে বুঝবেন। রোহিঙ্গা রিফিউজিস নিড কন্টিনিউ ইন্টারন্যাশনাল সাপোর্ট, আদারওয়াইজ, এই যে এইটা মূলত আদারওয়াইজ কীভাবে ব্যবহার করি সেটার মধ্যে আরও কিছু এক্সাম্পলের অংশ। রোহিঙ্গা রিফিউজিস নিড কন্টিনিউড ইন্টারন্যাশনাল সাপোর্ট, আদারওয়াইজ দেয়ার লিভিং কন্ডিশনস ইন দ্য ক্যাম্পস উইল ডিটারিয়েট ফার্দার। আমি কখনোই উল্টাপাল্টা সেন্টেন্স, ছোটো ছোটো আই ট্রাইস, হি গোজ টু স্কুল, এরকম করে বাক্য ব্যবহার করি নাই। কারণ আমি বিশ্বাস করি আপনি পড়তে পড়তেই শিখে যাবেন। এই জন্য বড় বড় বাক্য ব্যবহার করছি, আপনি এগুলো পড়বেন, পড়তে 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 ব্যবহার শিখে যাবেন। সাথে বাংলা অর্থ আছে, অর্থটার সাথে পড়বেন। এবং এখান থেকে এমন যদি মনে হয় ভাই ডিটারওয়েটের অর্থ কোনটা আমি তো বুঝতে পারতেছি না, হ্যাঁ, তখন কি করতে হবে আপনাকে? আপনি চলে যাবেন এটা থেকে আছে, এইটার যে অর্থগুলো উপরের বাক্যগুলো থেকে শব্দার্থ, এই যে এখানে আপনি পাবেন। এই যে ডিটারওয়েট, অবনতি ঘটানো, মানে আরও কমে যাওয়া, অবনতি হওয়া কোনো কিছুর। সিকিউরিটি, স্ট্রেংথেন, জোরদার করা কোনো কিছু। এতে গ্রিভেন্স, ক্ষোভ, কি আমরা গ্রিভেন্স বলি। ইন্ডিজিনাস কমিউনিটি, আদিবাসী সম্প্রদায়। তাহলে আপনার কি আর ভোকাবুলারি লাগবে? ভোকাবুলারি এখান থেকে অটোমেটিক্যাল হয়ে যাবে। এবং বাক্যগুলো অনেক অ্যাডভান্স সেন্টেন্স, যেগুলো আপনার রাইটিংয়ে কাজে লাগবে। এটার মতো আদারওয়াইজের একটা উদাহরণ হিসেবে, আদারওয়াইজ ব্যবহার করা হয় এমন পরিস্থিতি বা পরিণতি বর্ণনা করতে যা ঘটে যেত বা ঘটবে যদি পূর্বের শর্ত পূরণ না করা হয়। অর্থাৎ এটি প্রায়শই সতর্কতা বা বিকল্প ফলাফলের সংকেত দেয়। আমরা আইডিয়াটা বুঝলাম, এবার এক্সাম্পলটা দেখে আসলে এটা বুঝাইতেছি কিনা, যে পরিস্থিতি যদি এটা না করি, শর্তটা পূরণ না করি, তাহলে ঘটতে পারে ঘটনাটা, এরকম একটা সিচুয়েশনে আদারওয়াইজ ব্যবহার করি। যেমন শি শুড অ্যাপোলোজাইজ টু হিম, তার উচিত কি করা। এটা তো নর্মাল সেন্টেন্স, এগুলো আমরা টেন্সের শিখে আসবো এই বইয়েই। তাহলে শি শুড অ্যাপোলোজাইজ টু হিম, তার প্রতি কি করা, ক্ষমা প্রার্থনা করা। আদারওয়াইজ, নতুবা কি হইতে পারে, এই যে যদি এই শর্তটা পূরণ না করে, আদারওয়াইজ, অন্যথায়, এটার অর্থ হচ্ছে অন্যথায় তাদের বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে। বাক্যটি একটি শর্ত, দুঃখ প্রকাশ, পূরণ না হলে তার নেতিবাচক ফলাফল বা পরিণতি বন্ধুত্ব শেষ হবে এমন বোঝাচ্ছে। অর্থাৎ সে দুঃখ প্রকাশ না করলে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে বোঝাতে আদারওয়াইজ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই ধরনের সিচুয়েশন আমরা আদারওয়াইজটা ব্যবহার করি। এখন আপনারা মূলত পরে অভ্যাস স্ট্রাকচার দিয়ে, আমি জানি যে আদারওয়াইজ যদি আমি এভাবে দিতাম, একটা পুরো বাক্য, তারপরে আর একটা বাক্য, দুইটাকে যুক্ত করবে প্লাস আদারওয়াইজ, এরকম করে লাভ নাই। আপনি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আদারওয়াইজ কোন সিচুয়েশনে ব্যবহার করি, তখন এবার এক্সাম্পল দেখেন, তাহলেই হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। এবার আসি যে অনেকেই কোয়েশ্চেন করছেন যে ভাই প্রাইস কত, প্রাইস শুরুতেই বলছি। আচ্ছা, এবার আসি বিস্তারিত, যে অর্ডার কখন করবেন, কিভাবে করবেন, এটার ব্যাপারে আসি। প্রথম বলছি প্রাইস হচ্ছে 350 টাকা বইটার।
টাকা প্রথম এডিশনে, এটা আশা করি এটাই আমরা রাখতে পারবো। এটা হচ্ছে কথা। তবে যারা এই প্রথম ছাপানোতে, অর্থাৎ এখন যে আমি ইয়াতে ছাপাখানায় দিব, প্রিন্টিং প্রেসে দিব, এখন যারা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে 50 টাকা স্যার। আদারওয়াইজ এটার ফিক্স ফি হচ্ছে বা দাম প্রাইস হচ্ছে সেম 350 টাকা, ঠিক আছে। সো এখন যারা অর্ডার করবেন, অর্থাৎ এই প্রথম ছাপানোতে, তারা শুধু হচ্ছে 350 টাকায় নিতে পারবেন। এখন আসেন যে অর্ডার করার সিস্টেম কি, কিছুই না। আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন 018042562 আচ্ছা 236256 সম্ভবত নাম্বারটা এটা। তাও পেজে মেসেজ দিলেও আপনারা জেনে যাবেন আমার নাম্বারটা। আসলে যেহেতু আমার এই কাজটা আমি করি না, তো মাঝে মাঝে মনেও থাকে না। আচ্ছা, তাহলে আপনার কাজ কি, আপনি পেজে একটা মেসেজ করবেন, ওকে। আমাদের ফেসবুক পেজ জয়েন ইংলিশের পেজে মেসেজ করবেন যে আমি বইটা কিনতে চাই। তাহলে আপনাকে কি করতে হবে, অগ্রিম অর্ডার করতে হবে, অর্থাৎ আপনাকে টাকা দিয়েই হচ্ছে অর্ডার করতে হবে। 300 টাকা আপনি পে করবেন, কোনো অন্য চার্জ নাই। এবং পে করার সাথে আপনার যেই নিকটস্থ কুরিয়ার সার্ভিস কিংবা স্ট্রিট ফাস্টের, অর্থাৎ যে কোনো কুরিয়ার সার্ভিসের আপনারা লোকেশন দিবেন, আপনার নিকটস্থ লোকেশন দিবেন। ওই লোকেশন অনুযায়ী আপনার বই চলে যাবে, ঠিক আছে। আমরা গুগল ফর্ম দিব, ওই গুগল ফর্মের বিস্তারিত লোকেশনটা দিবেন। আপনার নিকটস্থ যেখানেই কাছাকাছি অবস্থায় গুগল ফর্ম আছে, কুরিয়ার সার্ভিসের যে কোনো সার্ভিস আছে, সেখানে আপনারা করবেন, ঠিক আছে, ওইটা দিবেন। তাহলে প্রথম কাজ কি, পেজে মেসেজ করবেন, ওকে। এরপর হচ্ছে পেজে মেসেজ করার পর আমরা কিভাবে টাকা পে করবেন 300 টাকা, সেটা দিয়ে দিব, সিস্টেম জানাই দিব। 300 টাকা পাঠাবেন, স্ক্রিনশট দিবেন, দেওয়ার পরে আপনার একটা ফর্ম দেওয়া হবে। ফর্মে আপনার নাম, ফোন নাম্বার, তারপরে হচ্ছে কুরিয়ারের ঠিকানা দিলে আপনার কাছে বই চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে বই পাবেন কই? বই আমরা ছাপাখানায় দিব যারা অর্ডার করবে, অর্ডার কনফার্ম হওয়ার পর, অর্থাৎ আজকে হচ্ছে 10 তারিখ, 11 থেকে আগামী 20 তারিখের ভিতরে যারা অর্ডার করবেন তারাই শুধু এই বইটা পাবেন, ওকে। পাবেন। আপাতত আমরা কোনো লাইব্রেরিতে দিচ্ছি না, আমরা লাইব্রেরিতে হয়তো পরে বড় পরিসরে দিতে পারি, কিন্তু এখন এইভাবে করেই চলবে। তাহলে 11 থেকে 20 তারিখের ভিতরে যারা অর্ডার করবে তারাই পাবে। আমি হচ্ছে 20 তারিখে গিয়ে আমি ছাপাখানায় দিব, তো তার 1 সপ্তাহ পরে আমরা বই হাতে পাবো। অর্থাৎ দ্যাট মিনস 10 থেকে 15 দিনের ভিতরে আপনারা বইটা পাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা আমাদের হাতে বই আসার পর প্রেস থেকে, তারপরে আপনারা 2-3 দিনের মধ্যে বই পেয়ে যাবেন। হ্যাঁ, 2 থেকে 3 দিন কুরিয়ারে যা লাগে আর কি সময়, ন্যাচারালি 2 থেকে 3 দিন বই সময় লাগে। এটা হচ্ছে এই মাসের মধ্যে পেয়ে যাবেন বই, আসল কথা যেটা, ওকে। সেই হচ্ছে বিস্তারিত আলোচনা, ঠিক আছে। তারপরে এর মাঝে আমরা যোগাযোগ করব যদি কোনো ঢাকার ভিতরে লাইব্রেরিগুলোতে, যেমন নীলক্ষেতে যদি কোনো একটা লাইব্রেরিতে দিতে পারি আমরা, তাহলে আশেপাশে তার ডেলিভারি চার্জ ন্যাচারালি যা হয় ঢাকার ভিতরে, আমি একটু খোঁজ নিয়ে দেখতে হবে, সম্ভবত ঢাকার ভিতরে 70 টাকা বা 80 টাকা কিছু একটা ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে একটু বেশি। তবে বেশি অর্ডার করলে, যেমন ধরেন আপনারা যদি বন্ধুরা 4-5 জন মিলে একই এরিয়া যারা থাকেন, তারা কয়েকটা বই অর্ডার করেন, তাহলে ডেলিভারি চার্জ অনেক কমে যায়, ঠিক আছে। ন্যাচারালি ধরেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120-30 টাকা নেয় সম্ভবত, কিন্তু পরের বইটা, প্রথম বইটা 120-30 টাকা, পরের বইটা মনে হয় 40-50 টাকা। তাহলে আপনারা যদি 3 জন বই অর্ডার করেন, তাহলে আপনার সর্বোচ্চ 60-70 টাকা গিয়ে পড়ে, এক্সট্রা চার্জ ডেলিভারি, ঠিক আছে। আকলিমা রানু, কবে থেকে অর্ডার করা যাবে? আজকে থেকে অর্ডার করা যাবে। কতদিন পরে পেতে পারি? ওই যে বললাম 15 দিন, কারণ আমরা তো 11 থেকে 20 তারিখের ভিতরে অর্ডার নিতে হবে। বই সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। না, ইবুক নেওয়া যাবে না। আমরা ইবুক পাওয়া যাবে ভাইয়া? না, ইবুক পাওয়া যাবে না। বাজারের গতানুগতিক বই থেকে আলাদা মনে হচ্ছে। বাজারের গতানুগতিক থেকে অবশ্যই আলাদা। প্রথম কথা হচ্ছে কী জায়গায় আলাদা? অ্যাডভান্স সেন্টেন্স ব্যবহার করছি, প্রায় সব সেন্টেন্সে অ্যাডভান্স, অর্থাৎ রাইটিংয়ে ভুগিযুগে আই ট্রাইস, হি গোজ টু স্কুল, এইসব ভুগিযুগে জিনিস অ্যাভয়েড করার সর্বোচ্চ চেষ্টা করছি। অর্থাৎ আপনার রাইটিংয়ে বিসিএস, ব্যাংক, আইএলসে যে ধরনের রাইটিংয়ে যে ধরনের বড় বড় বাক্য হয়,
সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওই বাক্যগুলার শব্দ যেগুলো আছে, কঠিন শব্দ বা গুরুত্বপূর্ণ শব্দ, সেগুলোর উচ্চারণ সহ দিয়ে দিছি। এটার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো ইয়া ধরে আলোচনা করি নাই যে গ্রামারের ধরেন আমরা ধরেন ফর এক্সাম্পল নাউন, প্রোনাউন, এক্সিটিভ, অ্যাডভার্ব, মানে পার্ট অফ পিস, হ্যাঁ, তারপরে ধরেন নেরেশান, এইসব এইভাবে আলোচনা করি নাই। আমি মূলত ভাইয়া বিকাশ নাম্বার দেন, রকমারিতে টাকা কেমনে পে করব, পেজে মেসেজ করতে হবে, হ্যাঁ পেজে মেসেজ। ই বুক দেওয়া যাবে না, ই বুক হাইলি অ্যাভয়েডেড, কারণ হচ্ছে ই বুকে পাইরেট হওয়ার সম্ভাবনা আছে। এই বুক নাই, বিকাশ নাম্বার দেন, পেজে একটু রকমারিতে আমরা রকমারির সাথে যোগাযোগ করব। তবে ফার্স্ট এডিশনে হয়তোবা দেওয়ার চান্স আমি জানি না, তাও রকমারির সাথে আমি যোগাযোগ করে দেখব যদি পসিবল হয়। ওই একই, আপনার রকমারিতে হয়তো আপনার কুরিয়ার চার্জ তো দেওয়া লাগবেই, রকমারিতেও আপনার কুরিয়ার চার্জ দেওয়া লাগবে, বরংস রকমারিতে দিলে আমার বইয়ের প্রাইস বাড়াইতে হবে, কারণ রকমারি নিজে একটা চার্জ কাটবে, প্রফিট কাটবে সে, তাইলে না সে তার বইটা সে নিজে নিজ দায়িত্বে ছাপাবে, ইয়া করবে, তো তখন বইয়ের দামটা 350 থেকে 400 টাকা হয়ে যাবে। আমি বোঝাইতে পারছি মনে হয়, ঠিক আছে? যেটা বলতেছিলাম বইটা কেন ডিফারেন্ট অন্যদের থেকে, এই জিনিসটা বলতেছিলাম। আপনারা একটু দেখেন, আমি এখানে কোনো সবচেয়ে বড় জিনিস যেটা এখানে যে আলোচনা করছি, দেখেন আমি শব্দ ধরে ধরে আলোচনা করছি। সো অ্যাজ আমরা কিভাবে দিয়ে বাক্য তৈরি করি, এটা ধরেন লেট, লেট অ্যালোন, এগুলো বাক্য কিভাবে তৈরি করি, কোন সিচুয়েশনে ব্যবহার করি, এরকম দেখেন ধরে ধরে। ভেরি ফিউ, নো আদার, মোস্ট আদার, অল আদার, এনি আদার, এগুলো মূলত আমরা ডিগ্রিতে আলোচনা করা হয়। আপনারা গ্রামার বইয়ে ডিগ্রি পড়েন, কিন্তু আমি এভাবে আলোচনা করি নাই। আমি ভেরি ফিউ দিয়ে কীভাবে বাক্য তৈরি করব এটা আলোচনা করছি। কিভাবে, এটার ব্যবহার কি, কোথায় কিভাবে ব্যবহার করি, একটা এক্সাম্পল, ওই এক্সাম্পলটার ব্যাখ্যা, যদি প্রয়োজন হয় ব্যাখ্যা করছি, যেগুলোর প্রয়োজন নেই ব্যাখ্যা করি নাই, বেশিরভাগই ব্যাখ্যা করছি, প্রায় 90%, 95%। তারপরে আরও কিছু এক্সাম্পল, এবং সেই এক্সাম্পল থেকে আমি দিছি ভোকাবুলারিগুলোর উচ্চারণ এবং অর্থ। তাহলে একটা কম্প্যাক্ট ব্যাপারগুলো আমি নিয়ে আসছি। এখানে কোনো মানে ভুগিঝুগি ইয়া ব্যাপার রাখিনি। আপনার রাইডিংয়ে যা লাগবে, আমি এখানে কোনো ভোকাবুলারির ফ্রেজাল বার, ফ্রেডিয়াম এগুলা লিস্ট দেই নাই। এগুলা দিলে আরও 50 পেজ বাড়তো, দরকার নাই। আপনারা এগুলো পড়ার পরে, এবং আমি বইয়ের সব জায়গায় ছোট ছোট নোট দিব, যুক্ত করব কালকের মধ্যেই, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার আমি যেটা লিখবো যে এই টপিকগুলো পড়ার পরে আপনি যখন নিউজ পেপার বা বইয়ের কোনো আর্টিকেল পড়বেন, তখন খেয়াল রাখবেন যে আমি যে সো দ্যাট পড়ছিলাম, এই যে সো দ্যাট, সো দ্যাটের দুইটা ব্যবহার আছে, সো দ্যাট, সো অন, সো ফার, এগুলো আমি যে পড়লাম, এখন আপনি যখন নিউজ পেপারে পাবেন সোফারটা, তখন ভুলে গেলে আমার বইটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে আচ্ছা সোফারটা এখানে, আচ্ছা ও আচ্ছা সোফার এইভাবে ব্যবহার করা হয়। সো এটা কিন্তু আপনার অ্যাট দ্য সেম টাইম শুধু কি রাইটিংয়ের জন্য লাগবে, স্পিকিং, রাইটিং, রিডিং হ্যাবিট, কারণ প্রচুর পরিমাণে বাক্য আছে। রিডিং হ্যাবিট ছাড়াও আপনার যদি আপনি কোনো বাক্য পড়ে পড়ে অর্থ বুঝতে চান, আপনার তো জানতে হবে যে সো আর দ্যাট এইভাবে যদি ব্যবহার করা হয়, তো সো এর মাঝখানে একটা কিছু বসবে, দ্যাটের পরে কিছু একটা বসবে, এইভাবে ব্যবহার হইলে এটার অর্থটা আসলে কি হয়। এই যে টু টু, হ্যাঁ, আমি বললাম এরকম, দিস ইজ টু হ্যাভি, আমি যা ছোট একটা এক্সাম্পল দিই, টু হ্যাভি, টু ক্যারি, দিস ইজ টু হ্যাভি টু ক্যারি, এই যে এটারই বলছি আমি টু টু। তাহলে টু টু কীভাবে ব্যবহার হয় এটা আলোচনা করছি। এখন তাহলে এটার অর্থ কি, দিস ইজ টু হ্যাভি টু ক্যারি, এটা এতই ভারী যে ক্যারি করা যায় না, আলগানো যায় না, নেওয়া যায় না, বহন করা যায় না, এটা এতই ভারী যে এটা বহন করা যায় না। সো এইভাবে আমি হচ্ছে টু টু দিয়ে আলোচনা করছি। তারপর ইট দেয়ার আমরা কখন সাবজেক্ট আকারে ব্যবহার করতে হয়, এই যে ওয়ান অফ দ্য, একটু খেয়াল করেন, আমরা যখন বলি বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল বিশ্বের ঘনবসতির দেশগুলোর মধ্যে একটি, বা ঘনবসতি দেশগুলোর মধ্যে অন্যতম, এটা আমরা ব্যবহার করি ওয়ান অফ দ্য বলে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ বিশ্বের ঘনবসতি দেশগুলোর মধ্যে অন্যতম। তাহলে এই ওয়ান অফ দ্য আমি কোন অর্থে কিভাবে বাক্যে ব্যবহার করলাম, এইটাই আমি একটা টপিক বানাইছি, আমি কোনো গ্রামারে যাই নাই। ওকে, আর ডাউট সলভের ব্যাপার তো আছে। মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে ডাউট সলভগুলা
ফিউ ফিউর মধ্যে পার্থক্য, লিটল আর লিটলের মধ্যে পার্থক্য, এগুলো সব। ইচ এবং এভরি, ইফেক্ট এফেক্ট, পার্থক্য কী আমি আলোচনা করছি। এখানে কমপ্লিমেন্ট 2 ধরনের আছে, কন্টিনিউয়াসলি আছে। এই যে অ্যাডাফ 3 ধরনের, আমি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে অনেক সময় আলোচনা করছি। অ্যাডাপ, আরেকটা হচ্ছে অ্যাডপ্ট, আরেকটা হচ্ছে অ্যাডাপ্ট, এরকম করে আলোচনা করছি। তাহলে এখানে আমি ডাউট সলভিংয়ের ব্যাপারটা হচ্ছে আমার কাছে জব প্রিপারেশনের জন্য গ্রামার কোর্স কবে থেকে স্টার্ট হবে? আপনার পেইড ব্যাচ স্টুডেন্ট আমরা, আপনার বই অন্যদের থেকে 100% আলাদা হবে। অনেক সুন্দর আপনি পড়ান ভাইয়া, আপনার তুলনা হয় না। থ্যাংক ইউ সো মাচ। গ্রামার এবং লাইভ কোর্স কবে স্টার্ট হবে বলেন, খুব উপকার হতো। গ্রামারের কোর্স নিয়ে এখন একটু পরে ভাই, বইটি কি নিউজ পেপারের ভোকাবুলারি আছে? অবশ্যই আছে। হ্যাঁ, আমি সব ভোকাবুলারি ব্যবহার করছি নিউজ পেপার স্ট্যান্ডার্ডে। আপনি বই, আপনি জাস্ট, আমি তো এক্সাম্পল দিয়ে দেখাইলাম, তারপর আরও দেখেন আমি যা ব্যবহার করছি। যে নিউজ পেপারের ভোকাবুলারি আছে কিনা, আপনি বাক্যই দেখেন আমার নিউজ পেপারের বাক্য, সব স্ট্যান্ডার্ড বাক্য। খুব এখানে কি আইটিরাইজ বাক্য আছে? হি গোজ টু স্কুল, আই লাভ হিম ভেরি মাচ, এসব বাক্য নাই। গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি ইনভেস্ট ইন ভেরিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস টু মেক দ্য ইকোনমি ডাইনামিক। সেন্টেন্সটা পড়েই দেখেন এটার ওয়েটটা কত। এটা কি একটা সেন্টেন্স না, আপনার সব সেন্টেন্সগুলা। গ্লোবাল এক্সপার্টস অ্যানালাইজ ডিপ্লোম্যাটিক রিলেশনস বিটুইন নেশন। হ্যাঁ, এই যে ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা, তাহলে জিও পলিটিক্যাল এক্সপার্টস বিভিন্ন দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষণ করে। হ্যাঁ, অ্যানালাইজ ডিপ্লোম্যাটিক রিলেশনস বিটুইন নেশনস, বিভিন্ন দেশের মধ্যকার, বিটুইন নেশনস। এবং এগুলোতে আলোচনা করলেন। আপনি তো ধরেন ফর এক্সাম্পল আপনি বুঝতেছেন না যে জিও পলিটিক্যাল অর্থ আসলে এখানের মধ্যে কোনটা। আপনি নতুন, একেবারেই নতুন শিখতেছেন ইংলিশ, তা আপনি তো জানেন না জিও পলিটিক্যাল অর্থ কোনটা। তা আমি তো এখানে দিয়ে দিছি অর্থ, এখানে তো আছে আমার। এই যে দেখেন জিও পলিটিক্যাল, এবং উচ্চারণ সহ আছে। জিও পলিটিক্যাল মানে ভূ রাজনৈতিক। তাহলে এই যে আপনি বলেন যে ভাই ভোকাবুলারি আর সেন্টেন্স আছে কিনা নিউজ পেপারের ভোকাবুলারি আছে কিনা, সব ভোকাবুলারি তো নিউজ পেপারে। ডিসক্রিমিনেশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শব্দটা, এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী ডিসক্রিমিনেশন, বৈষম্য। এখন আপনি কেমনে বুঝবেন যে ডিসক্রিমিনেশন অর্থ আসলে এখানে কোনটা, বিরুদ্ধে বুঝাইতেছে নাকি ধরেন আপনি নতুন শিখতেছেন রুখে দাঁড়াই শিখে বলতেছে ডিসক্রিমিনেশন অর্থ কোনটা, আপনি তো জানেন না। আপনি এখানে আসেন, এখানে আসলে তো আপনি বুঝবেন ডিসক্রিমিনেশন মানে কি। কোথায়? এই যে ডিসক্রিমিনেশন অর্থ উচ্চারণ সহ, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। ওকে ভাইয়া, এই শব্দগুলো কি বিশ্ববিদ্যালয় ভর্তি কাজে লাগবে? কেন কাজে লাগবে না? শব্দ অর্থ মানেই সব জায়গায় কাজে লাগে। বই পাওয়া যাবে ভাইয়া, ইবুক না, ইবুকের ক্ষেত্রে ইবুক পাওয়া যাবে না, আমি এক্সট্রিমলি সরি। ওকে, সো আর কোনো কোয়েশ্চেন? দ্রুত কোয়েশ্চেন করে ফেলেন। এই হচ্ছে বৈষম্যের আপডেট। আমার কভারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার ক্রেডিট দিই, আমার আপন ছোটো ভাই এটা ডিজাইন করছে, সে আমার সব কিছু মেনটেন করে। সো এটার মধ্যে আমি নিজে লিখে দিয়েছি, নিজে ইংরেজি রাইটিং শেখার স্বয়ংসম্পূর্ণ বই। ওকে, এবং কাদের ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত এই আইএলস ক্যান্ডিডেট যারা আছেন তারা তো অবশ্যই বইটা নেবেনই। তারপরে একাডেমিক প্রিপারেশান, একাডেমিকে যারা ইংলিশ ভার্সনে আনসার করা লাগে ভার্সিটিতে, ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি হোক যাই হোক, তাদের অবশ্যই লাগবে। তারপর আসেন বিসিএস আর ব্যাংক চাকরি। বিসিএসের 200 মার্ক রিটেন আছে ইয়াতে, কিসে, ইংলিশ রিটেন 200 মার্ক রিটেন। আমরা কী করি, এসে পেরে মুখস্থ করি। আরে ভাই আপনার তো আগে রাইটিং শেখা দরকার। এবার যেই টপিক থেকে আসুক, আপনি জাস্ট টপিক সম্পর্কে একটু ধারণা নেবেন, আপনি নিজের মতো করে লিখতে পারবেন। স্পোকেনের কোর্স কি সামনে আসবে ভাই? শব্দগুলো স্পোকেনের কোর্স আসার সম্ভাবনা খুবই কম, নাই বললে চলে। ঠিক আছে, সো এই ছিল ব্যাপার। অর্থাৎ দ্রুত অর্ডার করে ফেলতে হবে। এখন যারাই প্রথম অর্ডার করবেন তারাই বিশেষ ছাড় পাবেন, সেটা হচ্ছে 300 টাকা। আমি বইয়ের দাম ধরছি ফিক্স প্রাইস 350 টাকা। তবে এটা যখন এডিশন চলে আসবে এবং এটা যখন লাইব্রেরিতে চলে যাবে, ধরেন রকমারি অথবা দেশের বিভিন্ন লাইব্রেরিতে, তখন প্রাইসটা বেড়ে যাবে। কারণ আমার এখানে আমি একেবারে সীমিত একটা রাখতেছি, প্রফিট রাখতেছি। কিন্তু আমি যখন লাইব্রেরিতে দিব, লাইব্রেরির ওই লোককে এক্সট্রা একটা প্রফিট দেওয়া লাগবে, ধরেন 40-50 টাকা ফর এক্সাম্পল। তাহলে তখন বইয়ের দামটা হয়ে যাবে 400। আবার আপনি এলাকা থেকে যদি একটু দূরে যাইয়া আনতে হয়, ওইখানে আবার গাড়ি ভাড়া, ব্যাপারটা হচ্ছে এটা। তো অনেকে মনে করতে ভাই কুরিয়ার চার্জ তো অনেক, ভাই বইয়ের দাম তো ঘুরে ফিরে 300 রাখছেন কিন্তু 400 পড়ে গেল।
আপনার তো এটা লাগবেই। এটা আপনি রকমারি থেকে অর্ডার করেন, এটা আপনি লাইব্রেরি থেকে আনেন, ইন কেস এমন হয় আপনার বাসা হচ্ছে একেবারেই ঢাকা শহরের মেইন জায়গায়, ধরেন ঢাকা ইউনিভার্সিটির পোলাপান যারা হলে থাকে নীলক্ষেত থেকে বইটা কালেক্ট করতে পারে, তার জন্য দামটা হয়তো বেশি হতে পারে। তো এই ক্ষেত্রে আমি প্ল্যান করতেছি যে নীলক্ষেতের একটা দোকানে অলরেডি এক দুজন আমাদের সাথে যোগাযোগ করছে নীলক্ষেতের লাইব্রেরি, নীলক্ষেতে বইটা দিয়ে আসলে ঢাকা ইউনিভার্সিটির ইডেন, তারপর কি বলা যায় বদরুন্নেসা, ঢাকা কলেজ, এই আশেপাশে যারা আছে তারা যেন বইটা কালেক্ট করতে পারে। আর এই বইটা আপনারা তারা মনে করতেছেন চাকরি প্রার্থীদের জন্য, তারা ভুল। কেন? আপনার যেই ভাই যেই বোন ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত পড়তেছে সবার জন্য এই ফ্রি হ্যান্ড রাইটিং বইটা কাজে লাগবে। ওকে, আজকে এখানেই শেষ করব। যারা ইন্টার দিতেছে তারা ভার্সিটি অ্যাডমিশন দিবে, ইংলিশ রিটেন দেওয়া লাগে, অথবা এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য ইংলিশ রিটেন পারে না, মুখস্থ করে গদবাদা মুখস্থ করে প্যাসেজ দেখে দেখে পড়তে পারে না। এই বইটা শেষ করার পর প্যাসেজও রিডিং পড়ে পড়ে বুঝতে পারবেন আপনি। ওকে, সো আমি এখানেই শেষ করব। অফারটা আশা করি আপনারা খুব দ্রুত পেইড করব কিভাবে। হ্যাঁ, বইটার কিছু ডেমো পিক পেজের মেসেজ দিলে কি দেওয়া যাবে? এই মুহূর্তে পাবেন না, কালকে পাবেন। এই মুহূর্তে আজকে পাবেন না, ডেমো পিক আমি পেজেই দিয়ে দিব। আমার আলোচ্য সূচি, আপনার এখানে বইটার যে আলোচ্য সূচি আছে, বইটার আলোচ্য সূচি এবং বইটার টপিক, ধরেন আমি একটা টপিক ফর এক্সাম্পল সো দ্যাটটা কীভাবে ব্যবহার করছি, এটার একটা পেজটার স্ক্রিনশট বা পেজটার একটা দিয়ে দিব। তারপর আমি ধরেন ফর এক্সাম্পল ডাউট সলভে কী আলোচনা করছি, কয়েকটা গুরুত্বপূর্ণ টপিকের পিডিএফটা ছবিটা দিয়ে দিব। এইভাবে করে পুরোটা বইটার একটা সামারি, প্রত্যেকটা টপিকের একটা করে টেন্সের মধ্যে একটা টেন্সের ব্যাখ্যা আমি দিয়ে দিব। ঠিক আছে, লাইব্রেরির নাম বলেন ভাইয়া। অর্ডার করবো কীভাবে? অর্ডার করতে হলে পেজে মেসেজ করেন, পেজে মেসেজ করতে হবে। ঠিক আছে, পেজে মেসেজ করতে হবে এবং এটা কুরিয়ারের মাধ্যমেই আমার কাছ থেকে নিতে হবে। জাস্ট ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যারা আছেন নীলক্ষেতের বইয়ের আমি আগামীকাল যোগাযোগ করে কোনো একটা লাইব্রেরির সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করব, তারা অর্ডার করেন না, বাকিরা অর্ডার করেন। যারা নীলক্ষেত থেকে নিতে পারবেন তারা আপাতত অর্ডার করার দরকার নেই, আদারওয়াইজ বাকি সবাই হচ্ছে অর্ডার করবেন। এবং কুরিয়ারের মধ্যে দিতে হবে আপনার নিকটস্থ। ঢাকার ভিতরে হলে কুরিয়ার চার্জ অনেক কম, আমরা জানি, কিন্তু ঢাকার বাইরে হলে একটু বেশি। তো ঢাকার বাইরের ক্ষেত্রে আমি সবসময় প্রিফার করি আপনার ইউনিভার্সিটির বা কলেজের কয়েকজন বন্ধুরা বিভিন্ন দূরে বাসায় থাকে, বই তো আর একজনেরটা আরেকজন দিয়ে পড়া যায় না, বই আমরা সবাই কিনি ঘুরে ফিরে, যে ও কিনলো আমি পড়লাম এরকম খুব কম হয় ন্যাচারালি। সো কয়েকজন মিলে আপনারা যদি কয়েকটা বই কিনেন তাহলে কুরিয়ার চার্জটা একেবারে অর্ধেকের বেশি কমে যাবে। ঠিক আছে, সেইটা আপনারা করতে পারেন। লাইব্রেরির নাম বলেন ভাইয়া, এটা তো বললাম, লাইব্রেরিটা জানাবো, কালকের মধ্যে জেনে যাবেন। জাস্ট যারা ঢাকা নীলক্ষেত থেকে যারা বই নিতে পারবেন এসে, তাদের কুরিয়ার, তারা এখন পে করার দরকার নেই, কুরিয়ার করার দরকার নেই। ঠিক আছে, নীলক্ষেত থেকে যারা নিতে পারবেন। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে। হ্যাঁ, আর বইটা ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার কাজে লাগবে, এবং আমি গ্যারান্টি দিচ্ছি বইটা অন্য যে কোনো বই থেকে আশা করি আলাদা হবে। আপনারা বইটা পড়ে অনেক বেশি উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই।